জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। মালয়েশিয়ার প্রধান উপদেষ্টা কেবাংসান ভার্সিটির সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ। কিছু ক্ষেত্রে উদ্বেগ থাকলেও বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল। মার্কিন প্রতিবেদনে পূর্ববর্তী সরকারের বিরুদ্ধে দোষীদের দায় মুক্তির অভিযোগ। আসলে লাশ পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ। চাংখারপুলে ৬ হত্যার ঘটনায় চলছে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ। এবং মধ্যবিত্তের নাগালের বাইরে ইলিশ, লাগাম ছাড়া দামে ভোক্তাদের ক্ষোভ, সরকারিভাবে মূল্য নির্ধারণের তাগিদ বাজার বিশ্লেষকদের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবার বিস্তারিত। গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বুধবার সকালে ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়ার বিশেষ সমাবর্তনে একথা জানান তিনি। সমাবর্তনে অধ্যাপক ইউনুসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে মালয়েশিয়ার এই বিশ্ববিদ্যালয়। আরও জানাচ্ছেন মুদাসির আলী। সামাজিক ব্যবসার প্রসারে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে মালয়েশিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া। বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক ইউনুস। বলেন, বাংলাদেশে ২০২৪ সালের জুলাই ও আগস্টে তরুণদের নেতৃত্বে সংগঠিত অভ্যুত্থান ভবিষ্যৎ আশার নতুন অর্থ তৈরি করেছে। দেশের শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে তার সরকার কাজ করছে বলেও জানান ডক্টর ইউনুস। The youth-led uprising in July and August 2024, just about a year back, has given me new meaning to our national identity and hopes for the future. Our government is focused on ensuring peace and stability. We are committed to strengthening democracy and giving power back to the rightful owners, the people of the country. পৃথিবীকে বদলে দেওয়ার জন্য প্রয়োজন প্রকৃত নেতার, প্রয়োজন সমস্যা সমাধানকারীর, এমন মন্তব্যও করেন প্রধান উপদেষ্টা। The world doesn't need more followers. It needs leaders. It needs problem solvers. এ সময় শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে, সাহসী চিন্তা করতে এবং সে অনুযায়ী কাজ করতে পরামর্শ দেন অধ্যাপক ইউনুস। Dream big, think boldly, and imagine the biggest thing you want to achieve for yourself. মুদাসির আলী, মোহনা সংবাদ। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সার্বিক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। মঙ্গলবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল হলেও কিছু ক্ষেত্রে উদ্বেগ রয়ে গেছে। তবে পূর্ববর্তী সরকারের সময় মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ীদের জবাবদিহির ক্ষেত্রে দায়ী মুক্ত ছিল বলেও প্রতিবেদন উল্লেখ করা হয়। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। দেশের শাসন ব্যবস্থায় পট পরিবর্তনের পর বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল হয়েছে, তবে উদ্বেগ রয়ে গেছে কিছু বিষয়। ২০২৪ সালে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়। এতে হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত সাবেক সরকারের সদস্যদের গ্রেপ্তার করে। এছাড়া পূর্ববর্তী সরকারের সময় মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ীদের জবাবদিহির ক্ষেত্রে ব্যাপক দায়মুক্তির অভিযোগ ছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। একই সঙ্গে জুলাই আগস্ট আন্দোলনে ছাত্রলীগ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটায় বলেও যুক্তরাষ্ট্রের এর প্রতিবেদনে বলা হয়। গত জুলাই মাসে টানা কয়েক সপ্তাহের ব্যাপক ছাত্র আন্দোলন এবং পুলিশ ও আওয়ামী লীগের যুব সংগঠনের সঙ্গে সংঘর্ষে শত শত মানুষের নিহত হওয়ার পর ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। এরপর ৮ আগস্ট নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে রাষ্ট্রপতি। পূর্ববর্তী সরকারের সময় যেসব বড় ধরনের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায় তার মধ্যে আছে বেআইনি বা ইচ্ছাকৃত হত্যা, গুম, নির্যাতন, নির্বিচারে গ্রেপ্তার বা আটক সহ মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতায় বাধা।
কেবল জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে অন্তত 986 জন নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ডিজিটাল নিরাপত্তা আইন সহ বিভিন্ন সাইবার আইনে দায়ের হওয়া 1000-এর বেশি মামলা প্রত্যাহার ও আটক ব্যক্তিদের মুক্তির ঘোষণা দেয় বলেও ওই প্রতিবেদনে জানানো হয়। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। জুলাই গণ অভ্যুত্থানে আসলে 6 জনকে হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় হওয়া মামলার অভিযোগ গঠনে আজ শুনানি করবেন আসামি পক্ষের আইনজীবীরা। এই মামলায় কারাগারে থাকা 8 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। গত 7 জুলাই প্রসিকিউশনের শুনানি শেষে আসামি পক্ষের শুনানির জন্য 1 সপ্তাহ সময় দিয়ে এই দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। মোট 16 আসামির মধ্যে 8 জন গ্রেফতার। পলাতক 8 আসামির পক্ষে 2 আইনজীবী নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। এদিকে জুলাই আন্দোলনের রাজধানীর চাংখারপুলে লাশ পোড়ানোর মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী পাপ্পু। পাপ্পু, আপনি তো চাংখারপুলে আছেন, আজ তো মামলার সাক্ষ্য গ্রহণ এবং ট্রাইব্যুনালের এই মুহূর্তে সার্বিক পরিস্থিতি আপনি কি দেখছেন জানাবেন আমাদের। বসেছে আপনার 12টা 20 থেকে এবং 2 বসেছে 11:30 থেকে। 2-এ আজকে যে অভিযোগ গঠনের শুনানি চলছে, অর্থাৎ আমরা জানি যে আশুলিয়ায় যে 6 জনকে লাশ প্রথমে গুলি করে হত্যা করা হয় এবং তারপরে পোড়ানো হয়, যার ভিতরে 5 জন আগেই মৃত ছিল এবং একজন জীবিত ছিল। এটা যারা ওখানকার প্রত্যক্ষদর্শী তারা বলেছিলেন যে একজন জীবিত ছিল এবং তার হাত লড়তে দেখা গিয়েছিল, সেই সময় তাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। এছাড়া আগে আমরা এতদিন পর্যন্ত 6 জনের কথা জানলেও গত 7 আগস্ট অর্থাৎ ট্রাইব্যুনাল থেকে জানানো হয় যে এই মামলায় আরও একজন যারা নিহত হয়েছেন তাদেরকে যুক্ত করা হয়েছে। সেই হলেন যে গত 4 আগস্ট অর্থাৎ 2024 সালের 4 আগস্ট এই আশুলিয়া থানার সামনে একজনকে গুলি করে হত্যা করা হয়। মোট 7 জন আসামি, 7 জনকে গুলি করে হত্যা করার মামলায় মোট আসামি করা হয়েছিল 16 জনকে। সেখানে প্রধান আসামি ছিলেন সাবেক এমপি সাইফুল ইসলাম। তিনি যেহেতু পলাতক রয়েছেন, সেই 8 জনের পলাতকের আজকে আইনজীবীরা কথা বলছেন এবং পাশাপাশি যারা গ্রেপ্তার রয়েছেন অর্থাৎ আব্দুল্লাহ কাফি, শাহিদুল সহ যারা গ্রেপ্তার রয়েছেন সেই 8 জনের আসামি পক্ষের আজকে অভিযোগ গঠনের শুনানি চলছে। অর্থাৎ আজকে আসামি পক্ষরা তারা তাদের ডিফেন্স করবেন, যেখানে তারা তাদের যে আসামি রয়েছেন তাদেরকে এই মামলা থেকে খারিজ চাওয়ার আবেদন করবেন এবং তারপরে পুরো শুনানি শেষে হয়তোবা ট্রাইব্যুনাল একটি ডেট দেবেন যেদিন এই অভিযোগ গঠনের শুনানির রায় জানানো হবে, যে আসলে অভিযোগটি আমলে নেওয়া হবে কি হবে না, অর্থাৎ অভিযোগ গঠন হবে কি হবে না সেই বিষয়টি জানা যাবে। আর ট্রাইব্যুনাল 1-এ আজকে চলছে চাংখারপুলে যে 6 জনকে হত্যা করে হয়েছিল, যে আনাস সহ 5ই আগস্ট আমরা জানি যে নৃশংসতা চলেছিল যাত্রাবাড়ি চাংখারপুল এলাকাটিতে, সেটারই আজকে সাক্ষ্য গ্রহণ চলছে তৃতীয় দিনের মতো। সেখানে আজকে শহীদ ইয়াকুবের মা আজকে প্রথম সাক্ষী হিসেবে দিয়েছেন। আজকে এই মামলায় 3 জন সাক্ষ্য গ্রহণ করবেন, এর আগে দিয়েছেন 3 জন, আজকে 3 জন দিবেন। তো সেখানে ইয়াকুবের মা একটি কথা তার ছেলের মৃত্যুর বর্ণনা দেওয়ার পাশাপাশি তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক মন্ত্রী আপনার ওবায়দুল কাদের সহ যারা এখানে উপস্থিত ছিলেন গুলি করেছেন তাদের এবং যারা এটা নির্দেশ দিয়েছেন তাদের শাস্তি দাবি করেছেন। তো একটা জিনিস বলে রাখি সোনিয়া, যে এখন পর্যন্ত যারা সাক্ষী দিয়েছেন তারা সবাই বিভিন্ন নাম বললো, একটা জায়গায় কিন্তু কমন নাম বলেছেন, সেটা হলো যে তারা সবাই শেখ হাসিনার শাস্তি দাবি করেছেন। তো এই ছিল আমার কাছ থেকে ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ। আপু, আপনাকে ধন্যবাদ। স্থায়ী ক্যাম্পাস নির্মাণে উন্নয়ন প্রকল্প দ্রুত অনুমোদন ও বাস্তবায়ন দাবিতে রেল ব্লকেট কর্মসূচি পালন করছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে এই কর্মসূচি শুরু করেন তারা। শিক্ষার্থীরা জানান, প্রতিষ্ঠার 9 বছর পেরিয়ে গেলেও সিরাজগঞ্জের শাহজাদপুরে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ডিপিপি এখনও অনুমোদন হয়নি। দীর্ঘদিন ধরে দাবি জানালেও তাতে সাড়া না পাওয়ায় আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন তারা। এদিকে এই ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের 16 জেলার রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আন্দোলন করতেছি দীর্ঘদিন ধরে, তাদের কোনো রেসপন্স নাই, তো আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি।
যেহেতু আমাদের ক্যাম্পাস নাই। আমরা সরকারকে সময় দিয়েছিলাম 48 ঘন্টার, কিন্তু কোনো বিবৃতি আমরা পাইনি, ফলে বাধ্য হয়ে আমরা এই রেল দখল করেছি। 9 বছর হয়ে যাচ্ছে আমাদের কোনো ক্যাম্পাস নাই, আমরা ঠিকমতো থাকতে পারতেছি না, বাসা ভাড়া বাড়াচ্ছে, আমাদের যারা স্টুডেন্ট আছে যারা ঠিকমতো পড়ালেখা করতে পারে না, অনেক কষ্টে বাবা মা তাদেরকে পড়ালেখা করছে। এখনো যদি আমাদের দিকে না তাকানো হয় তাহলে আমাদের এই আন্দোলন আরো চলমান থাকবে এবং আরো কঠোর থেকে কঠোরতম হবে। পাথর খেকোদের দুর্বৃত্তায়নে চরম বিপর্যয়ের মুখে সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র। একসময় সেখানে স্বচ্ছ জলরাশি ও সাদা পাথরের মুগ্ধতা পর্যটকদের আকৃষ্ট করলেও এখন সেখানে ধুধু বালুচর ও অসংখ্য গর্ত। প্রকাশ্য দিবালোকে শত শত নৌকা দিয়ে পাথর লুট করা হলেও নির্বিকার প্রশাসন। যদিও প্রশাসন বলছে পাথর লুটপাট বন্ধে নিয়মিত অভিযানের মাধ্যমে গ্রেফতার ও মামলা অব্যাহত রয়েছে। দর্শক, এই নিয়ে আরো জানাতে ভোলাগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শিপার চৌধুরী। শিপার, পাথর উত্তোলন বন্ধে প্রশাসনের কোনো উদ্যোগ চোখে পড়েছে কি আপনার, জানাবেন? পরিচিত জায়গা সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর এলাকায় কিন্তু সারা বাংলাদেশ থেকে কিন্তু পর্যটকরা আসে কিন্তু এই সাদা পাথর দেখার জন্য, যেখানে কিন্তু আজ আর কিন্তু সাদা পাথর নেই। সাদা পাথর কিন্তু লুটেরা লুট করে নিয়ে চলে গেছে। তো আসলে আমরা আজ কয়েকদিন থেকে যেমনটি দেখছি যে বিগত গেল মাসের 19 তারিখের পর এবং এই মাসের 1 থেকে 2টি দল এসেছিল। এই পাহাড়ি দলের কারণে এখানে কিন্তু অনেক সাদা পাথর এসে জমা হয়। এই সাদা পাথরের খেলা দেখার জন্য বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কিন্তু পর্যটকরা আসে পানির সাথে সাদা পাথর কিভাবে খেলা করে, কিভাবে করতালি করে সেইটা দেখার জন্য। কিন্তু এখন আর কিন্তু এখানে কিন্তু সেই করতালি কিন্তু নেই। তার কারণ হলো যে গেল বছরের 5 আগস্টের পর থেকে কিন্তু দেদারসে কিন্তু লুটেরা কিন্তু পাথর লুট করে নিচ্ছে। এই এলাকার পর্যটকের সাথে সংশ্লিষ্ট বা সচেতন নাগরিকরা যেমনটি আমাদেরকে বলেছে যে এখানে কিন্তু প্রায় 5 একর জায়গার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ পাথর ছিল। বিগত 17 সালে কিন্তু জরিপে বলা হয়েছে 5 একর জায়গার মধ্যে কিন্তু কয়েক লক্ষ মিলিয়ন ফুট কিন্তু ঘনফুট কিন্তু পাথর জমেছিল। এই পাথরগুলো কিন্তু 1 বছরের ভিতরে লুটেরা কিন্তু লুট করে নিয়েছে। তো আসলে কিন্তু পর্যটকরা আমাদেরকে যেমনটি বলছে যে যদি এভাবে কিন্তু লুট করে নিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু আর এখানে পর্যটক আসবে না, সিলেটের প্রতি আকর্ষণ পর্যটকদের সেই পর্যটক থাকবে না। তো আমরা আসলে জেলা প্রশাসনের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে তারা কিন্তু তাদের অভিযান অব্যাহত রেখেছে, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু আসলে দেখার মতো আমরা কিন্তু সাধারণ মানুষের কাছ থেকে তেমনটি কিন্তু আমরা পাচ্ছি না। পাশাপাশি জেলা প্রশাসন আমাদেরকে এমনটাও বলতেছে যে তারা এই লুটের কারণে কিন্তু তারা একটা টিম 3 জনের একটা টিম গঠন করেছে এবং আজকে আমরা আরো একটি বিষয় জানতে পেরেছি দুদকের একটা টিম কিছুক্ষণের ভিতরে কিন্তু এখানে কিন্তু এসে অভিযান দিবে। কিন্তু সাধারণ মানুষের এবং সাধারণ পাবলিকেরা যেমনটি বলতেছে যে আসলে কিন্তু প্রশাসনের গাফলতি এবং অনীহার কারণে এই সিলেটের এত সুন্দর স্বনামধন্য এলাকার পাথরগুলো কিন্তু লুটেরা লুট করে নিয়ে যাচ্ছে মাত্র 1 বছরের ভিতরে, যেটা কিন্তু বিগত 17 বছরেও এমন কিন্তু হয়নি। তো আসলে কিন্তু এখানে শেষ মুহূর্তে যে কথাটি কিন্তু আসলে কিন্তু এই সিলেটের যে মানে একটি সুন্দর এবং সৌন্দর্যমণ্ডিত ভারতের মানে সীমান্ত ঘেঁষা এলাকা, পাহাড়ের এলাকা, সেই এলাকা কিন্তু এই পাথরগুলো আর নেই। পাথরগুলো বাঁচানোর জন্য কিন্তু প্রশাসনের প্রতি সকলের দাবি রয়েছে। এই ছিল আমার কাছ থেকে সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর এলাকা থেকে সর্বশেষ। জি শিপার, আপনাকে ধন্যবাদ। মধ্যবিত্তের নাগালের বাইরে ইলিশ মাছ, সিন্ডিকেটের কারণে ভরা মৌসুমেও স্বাদ বঞ্চিত সীমিত আয়ের মানুষ। লাগাম ছাড়া দামে ভোক্তারা ক্ষোভ জানালেও বিক্রেতারা বলছেন 4-5 হাত বদল হওয়ায় ইলিশের দাম আকাশ ছোঁয়া। আর বাজার বিশ্লেষকরা বলছেন সবার পাতে ইলিশের স্বাদ পৌঁছাতে সরকারিভাবে দাম নির্ধারণ করে দেয় একমাত্র সমাধান। মোহাম্মদ সোহেলের ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্ট। বিশ্বজুড়ে উৎপাদিত ইলিশের অন্তত 80% আহরিত হয় বাংলাদেশের নদী ও সাগর থেকে। বর্তমানে 125টি উপজেলার নদ নদীতে ইলিশ পাওয়া যাচ্ছে। চলতি বছর থেকে ভারতের সঙ্গে মিল রেখে বাংলাদেশে 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত ইলিশ শিকারে নিষেধাজ্ঞা জারি করা হয়। কিন্তু তাতে সাধারণ মানুষের কতটুকু লাভ হয়েছে সেটি বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। যেখানে ছিল 500 থেকে 600 টাকা কেজি, এখন ওই ইলিশটা 1800-1900 টাকা কেজি। আমরা কিভাবে খাবো ইলিশ মাছটা? খুব একটা খরচ করতে হয় ইলিশ মাছ পালার জন্য, তা তো না। প্রাকৃতিক মাছ এবং আমরা প্রতি বছর 2 মাস 3 মাস বছরে 2 বার ইলিশ মাছ ধরা বন্ধ রাখি। তাতে তো ইলিশের উৎপাদন আরো বাড়ার কথা আমাদের।
এবং উৎপাদন আমরা দেখতেছি, বাজারে মাছ দেখি, কিন্তু দামটা হচ্ছে আমাদের ক্রয় ক্ষমতার অনেক বাইরে। জাতীয় ইলিশ হলে কি হয়েছে, বাট আমরা সেভাবে ইলিশ খেতে পারছি না, এটা আমাদের একটা অনেক বড় দুঃখ। আমরা ভেবেছিলাম যে মনে হয় আমরা এবার খেতে পারবো, এতদিন খেতে পারিনি, বাট এবার খেতে পারবো। এবারও সেই একই পজিশনেই আমরা আছি, তাহলে কি লাভ হলো? সিন্ডিকেটের কারণেই এই ইলিশের দামটা বেশি। ইলিশের কোনো উৎপাদন কম আছে, ইলিশের কোনো খরচ আছে। 800 গ্রামের বেশি কিন্তু 1 কেজির কম। বাজারে এমন ইলিশের দাম 2000 টাকা, আর 1 কেজি ছাড়ালে 2500 থেকে 3000 টাকা। এই মাছ আমি 10 টাকা পিছু বেচছি, আর সেই মাছ এখন 1500-1600 টাকা বিক্রি করতে হয়। ওইখান থেকে 4 হাত পরে আমরা পাই, আমরা তো লাভ করি আপনার 5%। কয় হাত বদলে কর্তৃকা বরিশাল থেকে ঢাকায় আইছে, লঞ্চে আইসা ঢাকায় এসে পড়ছে। যোগান ও সরবরাহে ঘাটতি নেই, তারপরও কেন সাধারণের নাগালের বাইরে রূপালী মাছের দাম? কারণ ঘুরে ফিরে একটাই, বিনিয়োগকারী, মৎস্যজীবী, আড়তদার এবং পাইকারি ব্যবসায়ীদের অদৃশ্য সিন্ডিকেট। সিন্ডিকেট মানে হচ্ছে একটা গ্রুপ যারা এটাকে নিয়ন্ত্রণ করে, সরাসরি ভোক্তার হাতে আসছে না। এই হাত বদল যত কমানো যাবে তত দাম কমবে, যতই বাড়ুক তার চেয়েও একটা সহনীয় পর্যায়ে হয়তো দামটা থাকবে। মাছ স্টক করে রাখে, পরবর্তীতে ছাড়ে, অথবা যখন যেদিন বেশি পরিমাণে ধরা পড়েছে সেদিন সব মাছ বিক্রি করে দেয় না, অন্য সময় আবার বেশি দামে বিক্রি করে। বাঙালির পাতে ইলিশের টুকরো তুলে দিতে সরকারকে বাজার ব্যবস্থাপনায় নজর দেওয়ার তাগিদ দিয়েছেন অধ্যাপক ডক্টর শাহাবুদ্দিন। আনএক্সপেক্টেড দামটা আমি নিজেও কিনতে পারছি না। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। প্রায় সারা দেশের আকাশও মেঘলা। মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে এই অবস্থা বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী 24 ঘন্টার মধ্যে সাগরে একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে বলেও জানানো হয়। আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানান, দক্ষিণের সুন্দরবন সংলগ্ন কিছু এলাকা বাদে দেশের প্রায় সব এলাকার আকাশে মেঘাচ্ছন্ন। মূলত মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে এই বৃষ্টি, তবে তা বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা কম বলে জানান তিনি। আবহাওয়া অধিদপ্তর জানায়, মঙ্গলবার দেশের সর্বোচ্চ 58 মিলিমিটার বৃষ্টি হয় পাবনা ঈশ্বরদীতে। খুলনা নগরীতে 1000 কোটি টাকা ব্যয়ে নির্মিত ফুটপাত কোনো কাজে আসছে না। নগরীর 31টি ওয়ার্ডের 2 সহস্রাধিক সড়কের বেশিরভাগ ফুটপাত এখন ব্যবসায়ী, হকার ও স্থানীয়দের দখলে। নগরবাসীর অভিযোগ, প্রশাসন, পুলিশ ও সিটি কর্পোরেশন উদাসীনতার ফুটপাতগুলো দখল হয়েছে। শহীদ হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। খুলনা নগরীর পয়ঃনিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং যানজট নিরসন, পথচারীদের নিরাপদ চলাচলের জন্য দৃষ্টিনন্দন ফুটপাত এখন ব্যবসায়ী, হকার ও স্থানীয়দের দখলে। 1000 কোটি টাকা ব্যয়ে নগরীর 31টি ওয়ার্ডের 2 সহস্রাধিক সড়ক দখল করে গড়ে উঠেছে অস্থায়ী বাজার। ফলে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। মানুষ চলতে পারে না, যানজটের সৃষ্টি হয় এবং মানুষ প্রতিনিয়তই বিভিন্ন দুর্ঘটনার শিকার হচ্ছে। আমরা দেখি যত্রতত্র যেখানে সেখানে বাজার বসে যাচ্ছে এবং যান চলাচলের অসুবিধা হচ্ছে, সাধারণ পাবলিক হয়রানি হচ্ছে। এদিক দিয়ে এই গাড়ি চলে আসতেছে, ফুটপাতের জায়গা নাই, রাস্তা নাই, আমরা কোন দিক দিয়ে যাব? অনেক অসুবিধা। পুনর্বাসনের ব্যবস্থা করে বৈধ বাজার করে দেওয়ার দাবি জানান ফুটপাত ব্যবসায়ীরা। জায়গা নেই কোথাও, এই জন্যই পেটের দায়, ছেলে মেয়ে খাওয়া দেয়, এই আর কি। তাও পেটের দায়, আমি রোডের পরে ব্যবসা করি। ফুটপাতে উচ্ছেদ নিয়মিত পরিচালনার কথা জানিয়ে এই কর্মকর্তা বললেন, আগামীতে উচ্ছেদ অভিযান আরো জোরদার করা হবে। আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সবসময় নিরুৎসাহিত করা হয়। আপনারা হয়তো দেখে থাকবেন যে বিভিন্ন বাজারে আমরা নিয়মিত অভিযানও করছি, এছাড়া তদারকিও করছি। নগরী শৃঙ্খলা ফেরাতে ও নিরাপদ চলাচলে সিটি কর্পোরেশন, প্রশাসন ও সংশ্লিষ্ট সকলকে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানান এই নাগরিক নেতা। যেসব অঞ্চলে বড় বড় শোরুমগুলো আছে, তারাও আমরা দেখি যে তাদের যে শোরুম বা দোকান, তার অংশবিশেষ এই ফুটপাতে চলে আসে। এবং শুধু তাই না, তাদের যে পসরা সাজিয়ে বসেন, তাদের যে পণ্য এবং তাদের যে সেলসম্যান থাকেন, তারা কখনো কখনো একদম মূল রাস্তায়ও চলে আসেন। 1990 সালে প্রতিষ্ঠিত 45 বর্গ কিলোমিটার আয়তনের খুলনা সিটি কর্পোরেশনে প্রায় 2 সহস্রাধিক ছোট বড় সড়ক রয়েছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর।
দক্ষিণ ইউরোপের বিভিন্ন দেশে তীব্র তাপদাহ ও দাবানলে অন্তত 3 জনের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে কয়েক হাজার মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। এছাড়া ইতালি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল ও বলকান অঞ্চলে তাপমাত্রা বেড়ে যাওয়ায় রেড হিট অ্যালার্ট জারি করা হয়েছে। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। ইতালি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল সহ ইউরোপের বিভিন্ন দেশে চলছে দাবানল। বুধবার স্পেনের আবহাওয়া বিভাগ এমেট জানায়, সেভিয়া, কর্ডোভার এবং দক্ষিণ পর্তুগালেও তাপমাত্রা পৌঁছাতে পারে 44 ডিগ্রি সেলসিয়াসে। স্পেনের মাদ্রিদের কাছে ক্রেস কন্তোসে প্রবল বাতাসে ছড়িয়ে পড়া আগুনের শিখা জনবসতির কাছে চলে এসেছে। এতে কয়েকশো মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে 30টির বেশি স্থানে দাবানল সক্রিয় আছে। দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়ার তারিফা শহরের পর্যটন এলাকায় হোটেল ও বাসাবাড়ি থেকে 2000 মানুষকে সরিয়ে নেওয়া হয়। দেশজুড়ে প্রায় 1000 সেনা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশের দেশ পর্তুগালেও 3টি বড় দাবানলের মধ্যে মঙ্গলবার একটার আগুন নিয়ন্ত্রণে আসে। সেখানে 1300-র বেশি দমকল কর্মী ও 14টি বিমান আগুন নেভানোর কাজে অংশ নেয়। এদিকে ইতালিতে সোমবার এক শিশুর মৃত্যু হয়েছে হিট স্ট্রোকে। সপ্তাহের শেষ দিকে দেশটিতে তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁতে পারে। রোম, মিলান ও ফ্লোরেন্স সহ অন্তত 10টি শহরে রেড হিট অ্যালার্ট জারি করা হয়। অন্যদিকে ফ্রান্সের প্রায় 3/4 এলাকায় হিট অ্যালার্ট জারি করা হয়েছে। প্যারিস অঞ্চলে তাপমাত্রা 36 ডিগ্রি এবং রোন উপত্যকায় 40 ডিগ্রি ছাড়াতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়। গ্রিস জুড়ে প্রবল বাতাসের কারণে 150টিরও বেশি দাবানল জ্বলছে। প্রায় 5000 দমকল কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পর্যটন দ্বীপ জ্যাকিনথস ও পশ্চিম আচাইয়ায় বিপুল সংখ্যক মানুষকে সরিয়ে নেওয়ার কাজ চলছে। যুক্তরাজ্যের 4র্থ দফা তাপদাহে তাপমাত্রা 33 ডিগ্রিতে পৌঁছেছে। ইংল্যান্ড জুড়ে অ্যাম্বার ও ইয়েলো হিট অ্যালার্ট জারি করা হয়েছে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। শেষ করবে মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরও একবার। জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। মালয়েশিয়ার প্রধান উপদেষ্টা কেবাংসাং ভার্সিটির সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ। কিছু ক্ষেত্রে উদ্বেগ থাকলেও বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল। মার্কিন প্রতিবেদনে পূর্ববর্তী সরকারের বিরুদ্ধে দোষীদের দায় মুক্তির অভিযোগ। আসলে লাশ পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ। চাংখারপুলে 6 হত্যার ঘটনায় চলছে 3য় দিনের সাক্ষ্য গ্রহণ। এবং মধ্যবিত্তের নাগালের বাইরে ইলিশ, লাগাম ছাড়া দামে ভোক্তাদের ক্ষোভ। সরকারিভাবে মূল্য নির্ধারণের তাগিদ বাজার বিশ্লেষকদের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।